দুর্নীতির কি অবস্থা আপনারা জানেন? কি পরিমাণ লুট হয়েছে 2009 থেকে 2024 সাল। কি কারণে? কারণ হচ্ছে দুর্নীতি ঠেকাবার কোনো পথ পদ্ধতিগতভাবে প্রাতিষ্ঠানিকভাবে করা হয় নাই। দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করা হয়েছে বিরোধীদের দমন করার জন্য। আমার মাঝে মাঝে মনে হতো যে ওটার নাম দুর্নীতি দমন কমিশন না রেখে বিরোধী দল দমন কমিশন বলাই ভালো। আগে দুর্নীতি দমন কমিশনের বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় এলে মন্তব্য করছি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। তিনি হইয়ে এই হারণে দুর্নীতি দমন কমিশনের নাম পরিবর্তন করে বিরোধী দল দমন কমিশন রাহিল তা অযৌক্তিক নইব। সকালে গণভোটের প্রচার ও ভোটার উদ্বোধকরণ কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামত আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনত এইসব কথা হয় তিনি। বাংলাদেশে আপনারা যখন ভোট দেন, আমরা যখন ভোট দেই, আমরা আমাদের পছন্দ মতো ভোট দিই। তাতে কিছু কিছু দল 4%, 5%, 6% ভোটও তো পায় না। তাদের তো কোনো প্রতিনিধি থাকে না সংসদে, তাদের কোনো প্রতিনিধি থাকে না, কারণ তারা সিট জেতে না। এক জায়গায় সিট জিততে হলে 5-6% তো হচ্ছে না। সারা দেশের যদি 5-7-6% মানুষ কোনো একটা কথা বলতে চায়, আমরা সেটা কি অগ্রাহ্য করতে পারি? তাদেরও তো কোথাও না কোথাও প্রতিনিধিত্ব থাকা দরকার। সেইটাই আমরা বলেছি উচ্চ কক্ষে থাকা দরকার। এইটাকে সংখ্যানুপাতিক, ইংরেজিতে পিআর বলে। অত কঠিন শব্দ আমার খুব একটা বুঝিও কম, মানতেও চাই না। আমার কথা হচ্ছে প্রত্যেক ভোটের হিসাব হবে, প্রত্যেক ভোটের প্রতিনিধিত্ব থাকবে, সেইটাই হচ্ছে ব্যবস্থা। সেই জন্য উচ্চ কক্ষে 5% দেশে 5টা সিট পাবে। তাহলে উচ্চ কক্ষে এক হচ্ছে সংবিধানের সংশোধনকে একটু কঠিন করবে, উচ্চকক্ষ দ্বিতীয় সকলের মতামতের জায়গা তৈরি করবে। অধ্যাপক আলী রিয়াজ হইয়ে ভবিষ্যতের বাংলাদেশ কোন ভিত্তিত উড়ে দাঁড়াইব, দেশের রাজনৈতিক ও রাষ্ট্র কাঠামো কেন হইব, সে লক্ষ্য ও দিক নির্দেশনায় নির্ধারণ করিব জুলাই সনদ। দেশের পুরনো ব্যবস্থারে পরিবর্তন করে একটা নতুন ব্যবস্থা গড়ি তুলি বেললে জাতি প্রস্তুত কিনা ইয়ান জানি বেললে এই গণভোট। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ব্যালটে 4টা বিষয়ে তুলে ধরে আপনাদের কাছে, নাগরিকদের কাছে, সকলের কাছে নির্বাচন কমিশন যে ব্যালট দিচ্ছে, সেখানে বলা হচ্ছে এগুলি সবকিছু মিলিয়ে যেই পরিবর্তন সংস্কার করা হবে, আপনি তাতে সম্মতি দিচ্ছেন না দিচ্ছেন না। বিষয়কে ইচ্ছাকৃতভাবে যারা জটিল করতে চাচ্ছেন তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ, বোঝার চেষ্টা করুন। পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে গণভোট হয়, বাংলাদেশে সে একইভাবে হচ্ছে। বহু দেশে গোটা সংবিধান, যার মধ্যে 150টির বেশি অনুচ্ছেদ আছে, সেটাও নাগরিকদের দিয়ে বলা হয়েছে হ্যাঁ অথবা না বলেন। তুরস্কেতে এইরকম গণভোট হয়েছে যেখানে 18টা বিষয় ছিল, তারপরে বলা হয়েছে এবার বলেন এই 18টা বিষয় সব মিলে একমত হইলেন কি হইলেন না। ওই একটাই প্রশ্ন ছিল হ্যাঁ অথবা না। এতগুলো বিষয় কারণ হচ্ছে এই যে সনদ, এই সনদের বিভিন্ন বিষয় পরস্পরের সঙ্গে সংশ্লিষ্ট। আপনি একটা বদলাইলে আরেকটা বদলাইতে হবে। প্রধানমন্ত্রীর ক্ষমতা আপনি যদি কমাতে চান, তাহলে এটা বললেই যথেষ্ট না যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে দিলাম। এই কাজটা করবে কি? কেউ তো করতে হবে। তাহলে আরেক জায়গায় আপনাকে লিখে দিতে হবে যে এই কাজটা অমুকে করবে, তো অমুকে এই কাজটা করবে, রাষ্ট্রপতি এই কাজটা করবে। যেমন আমরা বলেছি যে রাষ্ট্রপতি কিছু কিছু বিষয়ে কিছু কিছু প্রতিষ্ঠানের প্রধানদের নিয়োগ করার ক্ষেত্রে তিনি স্বাধীনভাবে কাজ করবেন। তখন এটা তো আপনাকে লিখতে হবে। প্রধানমন্ত্রীর কাছে তিনি যে পরামর্শ চাইবেন না, এটা লিখতে হবে। আমরা বলেছি রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন যে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতম ব্যক্তিকে নিয়োগ করা হবে। কেউ কেউ বলেছেন 2জনের মধ্যে একজন। এবং এটাও সকলে সম্মত হয়েছেন যে এখন থেকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ যারা আপিল বিভাগের সদস্য, তাদের মধ্য থেকেই তৈরি করতে হবে। তখন এইটুকু চেঞ্জ করার জন্য আপনাকে অন্তত পক্ষে 2টা অনুচ্ছেদ বদলাতে হবে। ফলে এখন আমি শুধু এইটুকু লিখলে তো হবে না। ইন্দি গণভোট লইরে অপপ্রচার চালানোর বলে অভিযোগ যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। তিনি হইয়ে রাষ্ট্র গুড়ি হারাই ফেললে চলমান প্রচেষ্টার বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার ও প্রপাগান্ডা চালার। এইসব বিভ্রান্তি দূর করি ফেললে গণভোটের পক্ষে প্রচার কার্যক্রম চালানোর। আপনারা কি মনে করেন যে জুলাই অভ্যুত্থানের পরের বাংলাদেশের রাজনীতি, সংসদ, রাষ্ট্র ব্যবস্থা তার আগের মতোই চলবে? যেখানে জনগণ একটা বিষয় অনুমোদন করে দিচ্ছে, রাজনৈতিক দলগুলো অঙ্গীকারবদ্ধ জুলাই জাতীয় সনদে যে আমরা একটা বাস্তবায়ন করব, সেখানে জনগণের এই সিদ্ধান্ত নিয়ে ছিনিমিনি খেলবার সাহস
ভবিষ্যতে কোনো সরকার বা সংসদ করবে বলে কি আপনারা মনে করেন? তা আপনারা বুঝে গেছেন ব্যাপারটা। এই সময় ইমাম অক্কলের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে উপদেষ্টার সহকারী অক্কল প্রথম কথা হলো, বিচার ব্যবস্থা এতদিন কিতাবে স্বাধীন ছিল, সংবিধানে বলা ছিল স্বাধীন থাকবে। কিভাবে স্বাধীন থাকবে এটা বলা ছিল না। এবার এই জুলাই জাতীয় সনদে সবিস্তারে বলা হয়েছে বিচার বিভাগ কিভাবে স্বাধীন হবে, এবং সে বিষয়টা গণভোটে হাজির করা হয়েছে। আপনারা সিদ্ধান্ত দিলে এবার কার্যকরভাবে বিচার বিভাগ স্বাধীন হবে। চট্টগ্রাম বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনত চট্টগ্রামের বিভিন্ন উপজেলাতন আগত ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত আছিল। ইমাম শব্দটির আক্ষরিক অর্থেই যেটা। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম। আপনাদের একটা অবস্থান আছে।